প্রথমবার বিধায়ক হলেন আর বিধায়ক হওয়ার জন্য আজকে বিধানসভায় শপথ নিতে এসেছিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব। আর আজকে বিধানসভায় ঢুকে শপথ নেওয়ার পর রীতিমতো তাকে প্রশ্ন করা হয়েছিল প্রথমবার বিধায়ক হয়েছেন কি বলবেন। তিনি রীতিমতো বাংলার পরিস্থিতি দেখে তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা যা ঘটছে আমরা যারা শাসক রয়েছে তাদের কাছ থেকে একদিকে যেমন শান্তির বাণী পাচ্ছি, একদিকে উগ্রতাও দেখতে পাচ্ছি। তো এই সমস্ত ঘটনা যখন উগ্রতার ঘটনা ঘটবে সেই সমস্ত বিষয় নিয়ে থানায় অভিযোগ জানানোর বিষয়ে তিনি মানুষকে সজাগ করেছেন। পাশাপাশি বাংলাদেশে রীতিমতো উত্তাল পরিস্থিতি দেখতে পাচ্ছি, তারা আন্দোলন করছেন। পশ্চিমবঙ্গে নাকি মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। এই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের উপর মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, এই অভিযোগে বাংলাদেশের রীতিমতো আন্দোলন উত্তাল। আর সেই প্রসঙ্গে মাতিন সাহেব ঠিক কী বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, কেমন হবে এটা যদি বলতে পারতাম তাহলে আগেই তো বলে দিতে পারতাম কারা জিতবে কারা হারবে। কেমন হবে এটা এখন বলা যাবে না। বিধানসভার প্রশ্ন উত্তর পর্ব বিল বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করবে কেমন যাবে না যাবে। তবে আজকে যেটা দেখলাম জীবনের প্রথম অভিজ্ঞতা ভালোই হয়েছে, কোনো রকম কোনো অসুবিধা কিছু মনে হয়নি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার সামনে ধর্মীয় উৎসব কুরবানির, আর সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে, যারা গরু নিয়ে যাচ্ছে অবৈধভাবে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই বিষয়ে কি আপনারা সরকারের কাছে কিছু দেখুন, সবেমাত্র আজকে শপথ বাক্য পাঠ হলো, সবাই নিলাম। সামনের দিন যতক্ষণ বৈঠকটা শুরু না হচ্ছে ততক্ষণ কোনো কি করা হবে না হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভবপর নয়। তবে তারা যে সমস্ত কথাপত্র বলেছেন আমরা সোশ্যাল মিডিয়ায় যেগুলো আমরা দেখেছি, যেমন উগ্রতা দেখেছি তেমন শান্ত হওয়ার বাক্য অনেকের কাছ থেকে পাচ্ছি। তা আমি মনে করি কোথাও যদি কোনো কিছু সুবিধা অসুবিধা হয়ে থাকে দেরি না করে সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানা বা পুলিশের কাছে এ ব্যাপারে আশ্রয় প্রার্থী হওয়া ভালো বা বিচার চাওয়াটা ভালো। এটাই আমার এখন কথা। প্রথমবার বিধানসভায় এলেন, কিন্তু আপনাদের যে দলনেত্রী তিনি নেই বিধানসভায়, কেমন কি মনে হচ্ছে? দেখুন, মনে হওয়ার কি আছে, তিনি থেকে কেমন হতো সেটা তো আমার জানা ছিল না। সেই জন্য তিনি না থাকার যে কী অভাবটা সেটাও আমি অনুভব করতে পারছি না। তবে নিশ্চয়ই তিনি একজন যোগ্য বিরোধী দলনেত্রী, এতদিন তিনি চালিয়েছেন, বিরোধী নেত্রী হিসেবে তিনি উপযুক্ত ছিলেন। তবে তিনি যখন গণতন্ত্রের মাপকাঠিতে তিনি যখন এখানে এবার জিততে পারেননি, সেই জন্যই শোভনবাবুকেই যখন বিরোধী দলনেতা করে দিয়েছেন আমি তাকে যোগ্য মনে করি। সেটা অধিবেশন চলাকালীন বোঝা যাবে যে সুবিধা অসুবিধা কী হতে পারে। আবার সেই কতটা লড়াই দিতে পারবেন ভবিষ্যতের কথা জিজ্ঞেস করবেন না কখনো, সেটা সময় বলবে। যদি কেউ সেগুলো বলে থাকেন, ভোটের আগে বহু মানুষ বহু রকম বলেছেন, যারাই বলতেন তারা এখন দায়িত্ব নিয়ে দেখা যাচ্ছে সেসব কথা তারা আর পছন্দ করছেন না। সুতরাং ভোটের আগের কথা না বলে অধিবেশনে যে বিলগুলো পাস হবে, অধিবেশনে প্রস্তাব আসবে, তারপরে বলবেন হাটে মাঠে ঘাটে মাজারে কে কী মন্তব্য করলো, সেই সমস্ত মন্তব্যের গুরুত্ব না দিয়ে যার যেটা বলার বিধানসভায় বলবেন, তারপরে তার এগেনস্টে পাল্টা পক্ষে বিপক্ষে বলার জায়গা থাকবে। মাঠে ঘাটে কে কী বললো সে নিয়ে মাথা গরম করলে আমার মনে হয় ভুল হবে। আমি গভর্নমেন্টে সেদিন ছিলাম না, সে সম্পর্কে আমার জানা বোঝাও নেই। তাহলে আপনাকে ধারাবাহিক কাগজপত্র তুলে দিতে হবে, আমি পড়াশুনো করব তারপরে মন্তব্য করব। বাংলায় বিজেপি সরকার আসার পরে বাংলাদেশে আন্দোলন করা হচ্ছে, বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। দেখুন, বাংলাদেশ কি করলো না করলো এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তবে আমি মন্তব্য করি এটা পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশ মুসলমান অত্যন্ত বিপজ্জনক। তারা ধাপে ধাপে এমন কিছু করে যা পশ্চিমবঙ্গে তারা ওখানে উল্টোপাল্টা করে, আর পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের তার খেসারত গুনতে হয়। এই জন্য আমি বাংলাদেশের মুসলিম ভাইদেরকে বলবো, এখানকার সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে অথেন্টিক জেনে বুঝে পড়াশুনো করে বুঝে সুঝে মন্তব্য করা ভালো। কোথায় ফেসবুকে কী হলো আর ওরা সেখানে মন্তব্য করলো, এই আলটালটা বাংলাদেশের এই আলটপকা মন্তব্যের জন্যই মনে হয় এখানকার মুসলমানদের অনেক বিপদ হয়। এ ব্যাপারে আমি বাংলাদেশি ভাইদেরকে আরও সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি।